বন্ধুরা, ইমেজ বেঙ্গলে আপনাদের সকলকে স্বাগত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইডি অফিসে ঢুকে ফাইল ছিনিয়ে নিয়ে বেরিয়ে চলে গেলেন। এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে বিভিন্ন প্রশ্ন উঠছে, বিভিন্ন কথা চলছে, চর্চা চলছে। প্রশ্ন একটাই, যে একজন সাংবিধানিক পদে থাকা ব্যক্তি কি এইরকম ভাবে ফাইল নিয়ে চলে যেতে পারেন? যদি একজন সাধারণ মানুষ হতেন তাহলে এক্ষেত্রে তার কি শাস্তি হতো? এই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন বরিষ্ঠ বাম নেতা রবীন দেব। নমস্কার দাদা, আপনাকে প্রথমেই আমাদের ইমেজ বেঙ্গলে স্বাগত জানাচ্ছি। শুরুতেই যে প্রশ্নটা, যে একজন সাংবিধানিক পদে থাকা ব্যক্তি এইভাবে তদন্তকারী সংস্থার কাজে হস্তক্ষেপ করতে পারেন? আমরা কথা ছোটবেলায় শিখেছিলাম, স্টিচিং টাইম সেভস নাইন। কাঁচায় না নোয়ালে বাস, পাকলে করে টাস টাস। ওনার এটা অভ্যাস অনেকদিন। উনি এমপি হয়েছিলেন একটা ডক্টরেট জাল করে, পরে তিনি আর ডক্টরেট ব্যবহার করেন না যখন প্রমাণিত হয়ে গেল। তারপরে 11 সালে সরকার এলেন অনেক প্রতিশ্রুতি দিয়ে। এসেই কি করলেন, এসেই নভেম্বর মাসে উনি যে এলাকায় থাকেন ভবানীপুর থানায় পুলিশ একটা পুজোয় ভাসানকে কেন্দ্র করে যে বেলেলেপানা করেছিল, কয়েকজনকে গ্রেপ্তার করেছিল। উনি সরাসরি গিয়ে সেই সমাজ বিরোধীদের ছাড়িয়ে এনেছিলেন। উনি সেই সময় বার্তা দিয়ে দিলেন। এর আগে বার্তা দিয়েছিলেন টালিগঞ্জে প্রচার করতে গিয়ে যে আমি গুন্ডা নিয়ন্ত্রণ করি। ফলে এই যে পরপর করতে করতে উনি হাত পাকিয়ে ফেলেছেন। তারপর যখন সর্বশেষ ঘটনা ঘটলো, ভয়ঙ্কর ঘটনা আরজি করে, সে আরজি করে ঘটনার পরেও, সে অভয়াকাণ্ডের পরেও তিনি নিজেকে শুধরালেন না। শাহজাহানকে অ্যারেস্ট করতে গিয়ে সন্দেশখালীতে ইডি আক্রান্ত হয়েছিল, ফিরে এসেছিল, কিন্তু ইডি সতর্ক হলেন না। সিবিআই যখন রাজীব কুমারকে অ্যারেস্ট করতে গেছিলেন, মুখ্যমন্ত্রী রাস্তায় গিয়ে আটকালেন এবং তিনি অবস্থান করলেন স্প্ল্যানেডে, শিক্ষা হলো না। তারপর এক ফিরাদ হাকিম এবং 2 প্রাক্তন মেয়র, একজন সুব্রত মুখার্জি, একজন শোভন চ্যাটার্জি। সুব্রত মুখার্জি এখন প্রয়াত, তাদেরকে অ্যারেস্ট করতে গেছিলেন। তাদের সম্পর্কে যখন নিজাম প্যালেসে, সেখান থেকে মুখ্যমন্ত্রী নিলাম কি কোন কোর্টে যাবে বিচারপতি, তাদেরকেও যেতে দিলেন না। এই পরপর এত ঘটনার পরেও মানুষ তার বিচার করেনি, আবার বিচার বিভাগ তার বিচার করেনি, আবার যারা কেন্দ্রে আছে তারা দর্শক। এই দেখুন কালকে যে ঘটনার কথা বললেন, ইডি গেছে লাউডন স্ট্রিটে, কার বাড়িতে? প্রতীক জৈনকে আইপ্যাকের কর্মকর্তা। তাহলে আইপ্যাকের কর্মকর্তাকে গেলেন সকাল 6টায়, তাহলে 10টায় মুখ্যমন্ত্রী গেলেন। 4 ঘন্টা ধরে এই ফাইল টাইল সব ঠিক থাকলো কি করে, আর তার হাতে পৌঁছলো কি করে, তিনি বেরোলেন কি করে? বজ্র আটুনি ফসকে গেল। তারপর ওখান থেকে অ্যানাউন্স করে মুখ্যমন্ত্রী গেলেন 5 নম্বর সেক্টরে আইপ্যাকের অফিসে। বাড়ি থেকে অফিস যাচ্ছি বলার পরেও তারা সতর্ক হলো না। সেখানে গিয়ে আবার এক গাদা ফাইল গাড়িতে তুলে নিয়ে এলেন। কি বার্তা দিলেন? এই বার্তা দেওয়ার সুযোগটা কি পেল? একটা আমরা ছোটবেলা থেকে শিখেছি, অন্যায় যে করে অন্যায় যে সহে সমান। শুধু সহে নয়, অন্যায় করার সুযোগটাও দিয়ে দিয়েছে। 4 ঘন্টা, 6টা থেকে 10টা, আবার 10টা থেকে আমি যাচ্ছি। আরে আমি যাচ্ছি মানে কি? ডাকাতি করতে যাচ্ছি, চুরি করতে যাচ্ছি, ছিনতাই করতে যাচ্ছি, তাহলে তো প্রতিকার চাই যাতে করতে না পারে। যাদের জিনিস ছিনতাই করতে যাচ্ছে তাদের প্রোটেকশন নেবে না? এখানটাই প্রশ্ন এসে গেছে। কালকে মোহাম্মদ সেলিম সেই কথাই বলেছিলেন। এটা হয়, আপনি সাধারণ যে কোনো একটা নাগরিক, সে আত্মরক্ষার জন্য, তাকে বাঁচাবার জন্য চেষ্টা করে, শেষ পর্যন্ত চেষ্টা করে। চেষ্টাটা কোথায় করলো ইডি? খুঁজি করলে তারপরে বিক্ষোভ দেখাচ্ছে। আজকে আদালতে তার ছাপ পড়েছে, বিচারপতিকে ধমক দিচ্ছে, কেউ শুনছে না, তারপরে স্থগিত করে দিল, 14 তারিখে ডেট দিয়ে দিল। তাহলে এটার পরিণতি কি? একটা মুখ্যমন্ত্রী যিনি প্রশাসনের হেড, তার হাতে বাংলার মানুষ সব দায়ভার সঁপে দিয়েছে। তিনি সব কিছুকে কচুকাটা করছেন। নিয়ম শৃঙ্খলা, সংবিধান
পদদলিত করছেন। এরপরে কার কাছে প্রতিকার চাইবে? আর তারপরে যে যাদের দেখার কথা তারাও চুপ করে আছে, তারা জায়গা করে দিচ্ছে, করো। আর মিডিয়াতে প্রচার করছে তৃণমূলের বিকল্প বিজেপি, বিজেপির বিকল্প তৃণমূল, মাঝখানে কেউ নেই, দরকার নেই। তারা যদি কৃষকের ফসলের দামের জন্য লড়াই করে, মজুরির জন্য লড়াই করে, চাষির জন্য খাদ্যের জন্য লড়াই করে, শিক্ষার জন্য লড়াই করে, চাকরির জন্য লড়াই করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, তাদেরকে জেলে পুরবে, মারবে, মিথ্যা মামলা দেবে, এইসব করবে। তো এই যে একটা অবস্থা চলছে, দমবন্ধকর অবস্থা, এই দমবন্ধকর অবস্থায় এই পরিণতি যা নজিরবিহীন। আমি রাজনীতি করছি 60 বছর, কিন্তু আমি কখনো এরকম দেখিনি। কোনো মুখ্যমন্ত্রী, তাদের সাথে আমাদের অনেক বিরোধ। প্রফুল্ল ঘোষ মুখ্যমন্ত্রী হয়েছেন স্বাধীনতার পর, বিধানচন্দ্র রায় হয়েছেন, প্রফুল্লচন্দ্র সেন হয়েছেন, সিদ্ধার্থ শঙ্কর রায় হয়েছে, অজয় মুখার্জি হয়েছেন, জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, তারপর মমতা ব্যানার্জি। তাই তারা, তাদের নাম তো আমরা তাদের সাথে অনেক বিরোধ করেছি, কিন্তু এরকম ঘটনা ঘটেছে। বা এখন যে ভারতবর্ষে এতগুলি রাজ্য বিজেপি আছে, অন্যরা আছে সরকারে, এসব ঘটনা ঘটছে, মুখ্যমন্ত্রী সেই সব দায়িত্ব নিচ্ছেন। মুখ্যমন্ত্রী একটা ছিনতাইকারী হিসাবে চিহ্নিত হচ্ছেন। এক থেকে লজ্জার কি, 8ই জানুয়ারিটা আমাদের কাছে একটা মানে যন্ত্রণার দিন, কালো দিন। পশ্চিমবাংলার মানুষ হিসাবে আমরা বাংলা বাঁচাও অভিযান করেছিলাম 29শে নভেম্বর থেকে 17ই ডিসেম্বর পর্যন্ত। আমাদেরই এখন বলতে হচ্ছে সভ্যতা বাঁচাও, সংবিধান বাঁচাও, ইজ্জত বাঁচাও, মর্যাদা বাঁচাও, এই ধ্বনি তুলতে হচ্ছে। আপনি একাধিক ঘটনাক্রমের কথা উল্লেখ করলেন, যেখানে একাধিকবার ইডি বা সিবিআই এর বিভিন্ন কাজে হস্তক্ষেপ করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী নিজে। অনেকে বলেন যে তিনি হচ্ছেন বাংলার অগ্নিকন্যা। তাহলে তার যে এই অগ্নিরূপ, বা তার যে এই যে সেই মুহূর্তে দাঁড়িয়ে যে মানে সেইভাবে যে পৌঁছে যাওয়া, এটাই কি তাকে এত বছর ধরে ক্ষমতায় টিকিয়ে রাখলো? এখন আগুন ধ্বংস করে আগুন আবার মানুষকে বাঁচায়। তো আপনি ধ্বংসটা নিলে একরকম, সৃষ্টিটা নিলে আর একরকম। মৃত্যুটা নিলে আগুন মৃত্যুর দিকে ঠেলে দেয়, আবার আগুন মৃত্যু থেকে বাঁচায়। সে কোনটা নেবেন? ধ্বংস নেবেন, সৃষ্টি নেবেন, না মৃত্যু নেবেন, না নবজীবন নেবেন, এগোনো নেবেন না পিছনো নেবেন, প্রতিক্রিয়া নেবেন না প্রগতি নেবেন? সেটা তো মানুষ দেখবে, মানুষকেই ঠিক করতে হবে। কারণ এটা আজকে সামনে চলে এসছে, অগ্নিকন্যা, এটা জ্বালাবার জন্য, ধ্বংস করার জন্য। যা কিছু ছিল, অনেক আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যা কিছু অর্জন করেছি, অর্জিত অধিকারকে ছিনিয়ে নেওয়ার জন্য, ফাইল ছিনতাই করে অর্জিত অধিকারকে ছিনিয়ে নিল একটা ইডি, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, একটা এজেন্সি, তার অধিকারকে পদদলিত করলো। শুধু ছিনতাই করে আমি আমার এটা নিয়ে এলাম, শুধু প্রতীক জৈনকে কাবু করলো তা তো নয়, বা আইপ্যাকের অফিস থেকে ছিনতাই করলো, এটুকুই নয়। এটা হচ্ছে মানুষের একটা ব্যবস্থা, একটা প্রতিকারের যে কতগুলি এজেন্সি আছে সেগুলিকে পঙ্গু করে দিল। মানুষ তো তখন অসহায়, যে মানুষ অসহায়, মানুষ কাঁদছে। শক্তিবাবু কবিতা লিখে গেছিলেন, আজকে সেই অসহায় অসহায়, এই অসহায়তা যদি একটা রাষ্ট্রপ্রধানের কাছ থেকে আসে, একটা রাজ্যের প্রধানের কাছ থেকে আসে, সংবিধানের নামে শপথ যিনি নিয়েছিলেন, তিনি যদি নিজে সংবিধানকে পদদলিত করেন, যাবে কোথায় মানুষ?